বেহায়ার মতো বুকের আঁচল ফেলে দিয়ে আমাকে কাছে টানার চেষ্টা করছো কেন? ওর কথা শুনে তাড়াতাড়ি আঁচল ঠিক করলাম। খুব জেদ কাজ করছে আমার। নিজের বউকে কেউ এভাবে বলে? আমি কি ইচ্ছা করে বুক উদম করে রেখেছি? ভুলবশত আঁচলটা পড়ে গেছে, আর সেই জন্য কথা শোনাতে হবে? অদ্ভুত লোক। উঠে ওনার কাছে গিয়ে বললাম, এই যে মিস্টার আদনান, কী ভাবেন নিজেকে? চুরির সাথে আটকে গিয়ে শাড়ির আঁচল পড়ে গেছে। বুক উদম করে আপনাকে বিমোহিত শিহরিত কোনোটাই করার ইচ্ছা আমার নেই, তাও আবার আপনার মতো লোককে। আপনি কতটা কাপুরুষ বুঝতে পারছেন? বাসর রাতে বউয়ের সাথে গল্প করবেন, আদর করবেন, তা না করে উল্টো কথা শোনাচ্ছেন। ইস, তোমাকে করব আমি আদর, ভাবলা কী করে? বিয়ের সময় এমন কোনো শর্ত দেয়নি তোমার বাবা মা, আর বলেওনি আমার মেয়েকে সারা রাত আদর করবা। বলেই হে হে করে হেসে উঠল আদনান। ওর হাসি দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল। রেগে গিয়ে বললাম, ও, আপনার বাবা মাও এমন কোনো শর্ত দেয়নি বিয়েতে যে বুকের আঁচল আপনার সামনে ফেলে রাখা যাবে না। আর জানেন আপনি, এমনিতেই আপনাকে বানরের মতো দেখায়, আর হাসলে দেখায় হনুমানের মতো। বলে জিহ্বায় কামড় দিলাম। ইস, কি বললাম! লোকটা আবার রাগ করবে না তো? কিন্তু আদনান রাগলো না, উল্টো আমাকে বলল, আলিপ লায়লার ভূত দেখেছো? যে মানুষগুলো দেখতে ভালো দেখায় না, তাদেরকে প্রচুর ময়দা মাখায়, তখন তাদেরকে ভূতের মতো দেখায়। আর আমার সামনে এখন সেরকমই এক পেতনি বসে আছে। কি, আমি দেখতে পেতনির মতো? না, পুরাই তেলাপোকার মতো। আচ্ছা, তোমার নাম জুই রাখলো কেন? তুমি তো জুই ফুলের মতো সুন্দর নও। তোমার নাম রাখা উচিত ছিল তেলাপোকা। তুমি একটা উই পোকা। আমি রেগে গিয়ে বললাম, আমি তেলাপোকার মতো কোন দিক দিয়ে? আপনি একটা তেলাপোকা। আমার পেট তেলাপোকার মতো বড় নাকি? ও ফিসফিসিয়ে বলল, দেখলে বুঝতাম পেট কেমন, আর এখন বড় না হলেও হয়ে যাবে। প্রচুর রাগ হচ্ছে এই আদানের উপরে। জানতাম এমনটাই করবে, তাও কষ্ট হচ্ছে খুব। ওয়াশরুমে ঢুকে মেকআপ উঠাচ্ছি, আর ভাবছি, সত্যিই কি আমি দেখতে পেতনির মতো? বাসর রাতে সকল মেয়েই সুন্দর হোক বা না হোক, আশা করে জামাই এসে ঘোমটা উঠিয়ে বলবে, তুমি এত সুন্দর কেন? জানো, তোমার ওই কাজল কালো চোখের মায়ায় পড়েছি। তোমাকে রূপবতী হতে হবে না, আমার মায়াবতী হয়ে সারা জীবন আমার সাথে থেকো। আর আমার কি কপাল! প্রশংসা তো করলই না, উল্টে আঁচল বুক থেকে সরে যাওয়াতে কতগুলো কথা শোনালো। একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি উনি ফেসবুক চালাচ্ছে। আজব লোক, ইনি হয়তো প্রথম লোক যে বিয়ের রাতে ফেসবুক চালাচ্ছে। ওনার কাছে গিয়ে বললাম, কেমন লোক আপনি? 5 ফুট 10 ইঞ্চি লম্বা সুদর্শন এক যুবক আমি। সেটা জিজ্ঞাসা করিনি, বলছি আপনি কী রকম লোক বাসর রাতে ফেসবুক ইউজ করছেন? কেন, আজ কি কোনো বিশেষ রাত যে ফেসবুক ইউজ করা যাবে না? অবশ্যই বিশেষ রাত। আমি তো দেখছি অন্য সব দিনের মতো একটাই চাঁদ উঠেছে। বিশেষ কোন দিক দিয়ে? আপনি একটা, ইচ্ছা করছে ফোনটা এখনই ভেঙে দেই। কেন, ফোন আবার কি করলো? ফোন কিছুই করেনি, করেছেন তো আপনি। তো ফোন ভাঙবা কেন? পারলে আমাকে ভাঙো। পারলে তাই করতাম। কি ভাবো ফোনের সাথে? বাসর রাতে বউ রেখে ফোন নিয়ে টিপাটিপি? তো তোমাকে টিপতাম। মুখে কিছুই আটকায় না এই লোকের। বুঝলাম এর সাথে আর কথা বাড়িয়ে লাভ নেই। ওনাকে বললাম, রুম থেকে বের হন, শাড়ি পাল্টাবো। ওয়াশরুমে গিয়ে পাল্টাও। না, সেখানে পাল্টালে শাড়ি ভিজে যাবে। তো আমার সামনেই পাল্টাও। আপনার মতো লুচু লোকের সামনে আমি শাড়ি পাল্টাবো? কখনোই না। হোয়াট ইজ লুচু ডিয়ার? এটা কি বরিশালের ভাষা? বরিশালের মানুষ দেখতেও ভালো না, ভাষাও সুন্দর না। বরিশাল নিয়ে আজে বাজে কথা বলবেন না। বরিশালের মানুষ সবচেয়ে ভালো। ওরা আপনাদের মতো গন্ডার মার্কা না। আর আমার বাড়ি বরিশাল নয়, ভোলা, ওই একই, লাউ আর কদু। না, ফরিদপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকার মধ্য। কিন্তু ওদেরকে কেউ ঢাকাইয়া বলে না। আর আপনার সাথে পেঁচানোর ইচ্ছা নেই। দয়া করে বের হন রুম থেকে। না, যাব না। আপনি বের হবেন নাকি চিৎকার করে উঠব? তখন সবাই ভাববে যে
ছেলে বিয়েই করতে চায় না, সে এখন বউ পাওয়ার আগেই। থাক, আর কিছু বলতে হবে না, গেলাম। অবশেষে বের হলো আদনান। যাক, লোকটা গেল। তবে গরমে ঘেমে গিয়েছি খুব। শাড়ি পরার অভ্যাস নেই। ভার্সিটিতে ভাইবাতে শাড়ি পরতাম মাঝে মাঝে। ভাইবা রুমে যাওয়ার আগ মুহূর্তে শাড়ি পরতাম, তাও শাড়ি ছুটে যেত। একবার তো ভাইবা রুমে ঢুকলাম আর তখনই শাড়ির কুচি ছুটে গেল। কি বাজে অবস্থা হয়েছিল তখন। কোনো রকমে শাড়ি ধরে রাখলাম। যে মেয়ে শাড়ি সামলাতে পারি না, সে কি করে এই ছ্যাঁচড়া লোকটাকে সামলাবো। আসলে ওকে বিয়ে করব আমিও ভাবিনি। ওর ছোট বোন অনিলা আমার সাথে পড়ে, খুবই ভালো মেয়েটা। আসলে আদনানের পরিবারে সবাই অনেক ভালো এবং মিশুকে। সারাদিন অনিলা আমার কাছে ওর পরিবারের গল্প করত। একদিন বলল, জানিস জুই, আমার ভাইয়ার জন্য গত 2 বছরে 100+ মেয়ে দেখেছি, কিন্তু ওর নাকি কাউকেই ভালো লাগে না। একটা না একটা সমস্যা বের করবেই। কতজন ঘটকের কাছে যে মা গিয়েছে তা মাই জানে, আর আল্লাহ জানে। ঘটকগুলো এখন বিরক্ত। ভাইয়ার বিয়ে হওয়ার পর মারুপ আর আমার বিয়ে হবে। মারুপ তো খুব রেগে আছে ভাইয়ার ওপরে। ও বলছে ভাইয়ার নাকি বিয়েই হবে না, আর আমাদের বিয়েও করতে হবে না। হি হি, মারুপ ভাইয়ার তো আর সইছে নে। কী করবে বেচারা। তা তোর ভাইয়ার কেমন মেয়ে পছন্দ? তার আর পছন্দ, কত মেয়ে কত কিছু করলো ভাইয়ার জন্য, কিন্তু ভাইয়ার তাও পছন্দ না। সে অসাধারণ কাউকে নাকি বিয়ে করবে। আমার মনে হয় ভাইয়া বিয়েই করবে না। তাহলে পরিস্থান থেকে পরিয়ে এনে দে, তাকে তো পছন্দ করবে, সে অসাধারণ হবে। না রে, আমার যে ভাইয়া তাও বলবে পাখা আছে কেন, আমাকে বিয়ে করতে বল। করবে না। আমাকে দেখলে তোর ভাইয়া বিয়ে না করে পারবেই না। না রে, দেখবি তাও সমস্যা বের করবে। চ্যালেঞ্জ করলাম, বিয়ে উনি আমাকে করবেই। আমিও চ্যালেঞ্জ করলাম, যদি ভাইয়াকে বিয়ে করতে পারিস তাহলে তোকে আমার হানিমুনে নিয়ে যাব, আর তুই হারলে আমাকে তোর হানিমুনে নিয়ে যাব। এর কয়েকদিন পর সত্যি সত্যি অনিলা ওর ভাই, মা, বোন আর চাচাকে নিয়ে আমাদের বাসায় আসলো। ওদের পরিবারের সবারই আমাকে পছন্দ হলো। আদনানকে ওর চাচা জিজ্ঞাসা করলো আমাকে পছন্দ হয়েছে কি না। ও হয়তো সমস্যা খুঁজছিল। ও কিছু বলার আগেই আমি বললাম, আমার পছন্দ হয়নি ওনাকে। সবাই তো অবাক। অনিলা বেশি অবাক হলো, কারণ আদনানকে পছন্দ না করার কিছুই নেই। আর তাছাড়া আমিই দেখতে আসতে বলেছি। সবাইকে আরও অবাক করে আদনান বলল, ওকেই আমি বিয়ে করব, এবং এই মুহূর্তে। আমি জানতাম উনি যা ঘাড় তাড়া লোক, উল্টাপাল্টা কিছু বললে বিয়ে করতে পারে, আর তাই হলো। সেদিনই আদনানের সাথে আমার বিয়ে হলো, আর আজকে আমাকে ওদের বাসায় আনলো। আমি ওনাকে রিজেক্ট করেছি, সেই জন্য এখন তার প্রতিশোধ নিচ্ছে। ওর প্রতিটা কথায় যেন তেতো আর ঝাল মিষ্টিত। তবে কিছু তো একটা সমস্যা আছেই। ও কেন বিয়ে করতে চায়নি আমাকে জানতে হবে। এর মধ্যেই কিছু তো রহস্য লুকিয়েই আছে। দরজা ধাক্কানোর শব্দে আমি কল্পনা থেকে ফিরে এলাম। এতটাই কল্পনাতে বিভোর ছিলাম যে শাড়ি পাল্টানোর কথাও ভুলে গিয়েছি। তাড়াতাড়ি দরজা খুলে দেখি আনিশা আপু দাঁড়িয়ে আছে। আমাকে আপু বলল, এই মেয়ে, তোমাকে রেখে ও রুম থেকে বের হয় কি করে? আসলে আপু, আমি বের হতে বলেছি। ওর দোষ নিজের ঘাড়ে নিতে হবে না। আমি আমার ভাইকে চিনি খুব ভালো করে। তারপর আদনানকে রুমে আসতে বলেই আপু চলে গেল। আসলে আমি সরি, আমার জন্য আপনাকে কথা শুনতে হলো। আমার কথা শুনে আদনান বলল, থাক, আর সরি বলতে হবে না। আর তুমি পাল্টাবা শাড়ি, পারবা না যখন আমাকে বললেই পারতে। আমি কিছু বলার আগেই ও শাড়ির পিনগুলো ছুটিয়ে দিল। তারপর বলল, আমি অন্যদিকে তাকিয়ে আছি, তুমি শাড়ি পাল্টাও, আর ঝামেলা করো না। শাড়ি পাল্টানোর পর আদনান আমাকে অজু করে আসতে বলল। আমি কিছুই বললাম না, ওর কথা মতো অজু করে আসলাম। একসাথে দুইজন নামাজ পড়া শেষ করে উঠে দাঁড়াতেই ও টেনে আমাকে ওর কাছে নিয়ে গেল। কানে কানে বলল, তোমাকে মেনে নেই বা না নেই, তুমি তো আমারই বউ। ওর ঠোঁট দুটো আমার কানে রাখতেই কেমন যেন এক অনুভূতিতে হারিয়ে গেলাম। ও আমার কপালে একটা চুমু খেয়ে বলল, বউ হিসাবে এটা তোমার প্রাপ্য। ও
ওর মুখে বউ কথাটি শুনে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। এই লোকটা এমন কেন? কিছুক্ষণ আগেও কত কথা শোনালো, আর এখন সত্যি কি সে আমাকে মেনে নেবে, নাকি ক্ষণিকের মোহ? ওর চুমু দেওয়া, ওর বউ বলা, ওর জড়িয়ে ধরা সব কিছুতেই যেন লুকিয়ে আছে অনেক ভালোবাসা। এই ছ্যাঁচড়া লোকটার সাথে ঝগড়া করলেও খুব ভালোবেসে ফেলেছি। আদনান আমাকে বলল, জানো মেয়ে, মানুষের প্রতি কেন যেন রাগ কাজ করে খুব। ওরা মানুষের মন নিয়ে খেলা করে, ছেলেদের সাথে প্রতারণা করে, আর সুন্দরী মেয়েরা এসব দিকে আরও এক ধাপ এগিয়ে। আর তাই আমি বিয়ে করতে চাইনি। প্রতিটা মেয়েরই কোনো না কোনো দোষ খুঁজে বের করতামই। মা আমার উপরে বিরক্ত হয়ে গত 1 মাস ধরে মেয়ে দেখা বন্ধ করে দিছে। আমিও যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। অনিলা সেদিন তোমাকে দেখতে যাওয়ার কথা বলতেই মা না করে দেয়। পরে আপু অনেক বুঝিয়ে মাকে নেয়। মা বলেই দিয়েছিল এবারই শেষ, আর না। আমি তো তোমাকে দেখার পরেই সমস্যা খুঁজছিলাম, কিন্তু তুমি যখন বলো যে আমাকে তোমার পছন্দ হয়নি, তখন খুব জেদ কাজ করে, তাই জোর করে তখনই তোমাকে বিয়ে করে নেই। আচ্ছা সত্যি বলো তো, আমাকে কি তোমার সত্যিই পছন্দ হয়নি? আপনার মতো ছ্যাঁচড়া লোককে পছন্দ করব আমি? তুমিও কম ছ্যাঁচড়া না। তোমার মতো মেয়েকে বিয়েতে জোর করে রাজি করানো সম্ভব না। কিছু তো একটা হয়েছে। কিছুই হয়নি, ঘুমোবো এখন। ঘুমাও, তবে আমি তোমাকে সম্পূর্ণভাবে স্ত্রীর অধিকার দিতে পারবো না। যদি মনে হয় তুমি অন্য সব প্রতারক ঠকবাজ মেয়েদের থেকে আলাদা, তাহলে তোমাকে আমি মেনে নেব। জানি এটা অন্যায়, তবুও মেনে নিতে হবে তোমাকে। ইস, কি কপাল আমার! ও কত কাছাকাছি শুয়ে আছে আমার, কিন্তু আসলেতে অনেক দূরত্ব আমাদের মাঝে। মনের দূরত্বই আসল দূরত্ব। কিছু কিছু মেয়েদের নাকি সতীত্বের পরীক্ষা দিতে হয় বিয়ের রাতে, আর আমি পড়লাম এ কোন পরীক্ষায়? আল্লাহ আমাকে সাহায্য করো। যখন কোনো বিষয় নিয়ে খুব ভাবি তখন আমার ঘুম হয় না ভালো। আজও সেরকমই হলো। ভোর রাতে ঘুম ভেঙে যায়। উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে স্রষ্টার দরবারে হাত উঠালাম। হে আল্লাহ, আমাকে সকল বিপদে ধৈর্য ধরার শক্তি দাও। আদনানের ধারণা যেন আমি পরিবর্তন করতে পারি, ওর সাথে যেন আমি সারা জীবন কাটাতে পারি। ফজরের নামাজ আদায় করে আদনানকে ডাকতেছি। উফ, কি লোক! এত ডাকছি, কোনো সাড়া নেই, অথচ নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। তাই কিছু পানি এনে মুখে ছিটালাম, আর তখনই চেঁচিয়ে উঠল আদনান, এই মেয়ে, তোমার কি কোনো বুদ্ধি নেই? সকালের এত সুন্দর ঘুমটা নষ্ট করলা। কাল কতটা জার্নি করেছি, আজ একটু শান্তিতে ঘুমোবো তাও দিচ্ছ না। ওহো, বিয়ে তো শুধু আপনারই হয়েছে, আর জার্নিও শুধু আপনিই করেছেন। শুনুন, এত ভারী শাড়ি পরে জার্নি করা আমার জন্য আরোই কষ্টকর ছিল। আমি উঠতে পারলে আপনি কেন পারবেন না? আর নির্বোধ আমি নই, নির্বোধ তো সেই লোক যে স্রষ্টার এত নিয়ামত ভোগ করেও স্রষ্টার ইবাদাত করতে আলসেমি করে। আদনান আর কিছুই বলল না, নামাজ পড়তে চলে গেল। বারান্দায় দাঁড়িয়ে আছি, মাথা ব্যথা করছে খুব। 1 কাপ চা হলে ভালো হতো, কিন্তু কাকে বলবো এই সকালে? একটু পরেই আদনান 2 কাপ চা নিয়ে আসলো বারান্দায়। লোকটাকে মনে মনে ধন্যবাদ দিলাম। আদনান আমার কাছে এসে দাঁড়ালো, 1 কাপ চা আমার হাতে দিয়ে বলল, আমি সকালে জেগেই ছিলাম, ইচ্ছা করেই উঠিনি, তবে তোমার কথাগুলো খুব ভালো লেগেছে। সত্যি আমরা মানুষ জাতি অনেকটা নির্বোধ আর স্বার্থপর। অফিসের কর্মচারীরা যখন কাজে একটু এলোমেলো করে, তখনই মালিক কত কথা শোনায়, খারাপ ব্যবহার করে। বাসার মালিক চাকরদের সাথে খারাপ ব্যবহার করে কাজ করতে দেরি হলেই। আর আমরা কত অন্যায় করি, স্রষ্টা তো কিছুই বলে না। আর কিছু না করলেও আমাদের স্রষ্টার ইবাদত ঠিক মতো করা উচিত। আসলে আপনার চিন্তা ভাবনা খুব সুন্দর। যাই হোক, এখন একটু শাশুড়ি মায়ের কাছে যাই। অনিলা আমাকে দেখেই বলে, ও মা, নতুন বউ এত সকালে? আমি তো ভাবছি সারা রাত রোমান্স করবি, আর আজ সারাদিন ঘুমাবি। তা রোমান্স কেমন হলো? এই মেয়ে, আমি তোর বিয়ান লাগি যে এসব জিজ্ঞাসা করছিস? আমি তোর ভাইয়ের বউ। তা শাশুড়ি মা কোথায়? তখনই শাশুড়ি মা আসলো। অনিলা বলল, দেখো মা, কত সকালে উঠেছে তোমার বৌমা। আমি হলে তো 2 দিন শুধুই ঘুমাতাম। তোর মতো হবে কেন? ও অনেক ভোরেই উঠেছে। আদনান এসে চা করে নিয়েছে। তাই নাকি?
তোমার ছেলে দেখি বউয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে, তো তুই এত সকালে উঠলি কিভাবে? মা, আজ ভার্সিটিতে প্রোগ্রাম আছে। ওহো, কথা বল তোরা, বলেই শাশুড়ি মা চলে গেলেন। কিরে অনিলা, কিসের প্রোগ্রাম আজ? প্রোগ্রাম না অন্য কিছু? উফ, জুই আসতে বল। মারুফ বলল গুরুত্বপূর্ণ কথা আছে, তাই ওর সাথে বের হব। ফোনে বললেই তো হয়, দেখা করা লাগে? তুই এসব বুঝবি না। ওকে, বোঝা লাগবে না। বেশি দেরি করিস না, থাক, রুমে গেলাম। হ্যাঁ যাও, ভাইয়ের কাছেই তো মন পড়ে আছে, সেটা বললেই হয়। হ্যাঁ, তুমি তো আবার অনেক বোঝো। রুমে এসে দেখি আদনান নেই। একা একা ভালো লাগছে না। ও যে কেন এমন করে, তবে যাই করুক না কেন, ও সব মিলিয়ে অনেক ভালো। আমি তো ওকে যতবারই দেখি ততবারই প্রেমে পড়ি। ওর সব দিকটাই ভালো লাগে আমার। কেন এমন করে ও? ওর কি আগে কারোর সাথে রিলেশন ছিল? হতে পারে সে মেয়ে ওকে ঠকাইছে, তাই ও কোনো মেয়েকে মানতে পারছে না। বুক সেলফে বই খুঁজছিলাম, হঠাৎ একটা ডায়েরির উপরে চোখ পড়ল। ডায়েরিটা দেখে মনে হলো ডায়েরিতেই হয়তো লুকিয়ে আছে অনেক রহস্য। ডায়েরি পড়া শুরু করলাম। কিছু কবিতা লেখা আছে শুধু। ভালোই লিখতে পারে ও, কিন্তু তেমন কিছুই খুঁজে পেলাম না। হতাশ হয়ে বসে পড়লাম। বিকালে আদনান ঘুমোচ্ছে। আমার ভালো লাগছে না, তাই বাড়ির পিছন দিকে ঘুরতে আসলাম। এসে তো আমি অবাক, একসাথে দুইটা হিজল ফুল গাছ, গাছের নিচে বিছিয়ে আছে অসংখ্য লাল লাল হিজল ফুল। মুহূর্তেই মনটা ভালো হয়ে গেল। একটা গাছ একটু বাঁকা টাইপের আর নিচু, সহজেই গাছটায় উঠতে পারলাম। দুইটা গাছের একটাই ফুল আছে, অন্যটায় নেই। ধরে নিলাম একটা ছেলে গাছ আর অন্যটা মেয়ে গাছ। দুইটা গাছই একে অন্যর দিকে ঝুঁকে আছে। মনে হচ্ছে দুইটা গাছই প্রেমে মত্ত। মেয়ে গাছটাকে বললাম, দেখ তোর কত ভাগ্য ভালো, তোকে দেখতে ঠিক নতুন বউয়ের মতো লাগছে। আর দেখ ছেলে গাছটা তোর দিকে ঝুঁকে আছে, যেন তোকে ছাড়তেই চাচ্ছে না। নিচে অসংখ্য ফুল ছিটানো, যেন তোদের ফুলসজ্জা। তোকে দেখে তো আমার হিংসে হচ্ছে খুব। আর আমার জামাই কেমন, কাল রাতটা ঝগড়া করেই কাটলো, একটুও ভালোবাসে না আমাকে। কে বলেছে ভালোবাসে না? শব্দটা শুনে চমকে উঠলাম। গাছ আবার কথা বলে নাকি? পেছনে ফিরে দেখি আদনান। ও আমার কাছে এসে বলল, আমার নামে অভিযোগ দেওয়া হচ্ছে, আপনি না ঘুমোচ্ছেন? বউ একা একা বিরহের সংলাপ বলছে, আমি ঘুমাই কি করে? তো গাছে উঠছো কেন যদি ভূতে ধরে? পেতনিকে তো ভূতে ধরবেই। পেতনি হও আর শাকচুন্নি হও, গাছ থেকে নামো। নিচে নামার পর অনেকগুলো হিজল ফুল আমার পুরো শরীরে ছিটিয়ে দিল। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। কি করছেন আপনি? বউকে সাজাচ্ছি। তোমাকেও হিজল গাছটার মতো সাজালাম। এখন তোমার জামাইও তোমার পাশে। এখনও কি মনে কষ্ট আছে? কেন যেন নিজেকে সামলাতে পারলাম না। ওকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখলাম। ইচ্ছে করছে অনন্তকাল এভাবেই দাঁড়িয়ে থাকি। সকালে ও নিজে আমার জন্য চা করলো, এখন আবার ফুল ছড়িয়ে আমার মন ভালো করার চেষ্টা করছে। আমার কাছে যদি জীবনের সবচেয়ে ভালো দিনগুলো সম্পর্কে জানতে চাওয়া হয়, আমি এই দিনটির কথাই বলবো। আদনান কানের কাছে মুখ এনে বলল, এই ছাড়ো, অনিলা আসছে। প্রেম ভালোবাসা রুমে গিয়ে কইরো। অনিলা আমাদের কাছে এসে বলল, ও মা, জুঁই ফুল দেখি হিজল ফুল হয়ে গেছে। আদনান বলল, তোর ভাবির নাকি হিজল গাছকে দেখে হিংসে হচ্ছিল, তাই ওকে সাজিয়ে দিলাম। তোমাদের প্রেম দেখে হিজল গাছ লজ্জায় নুয়ে পড়েছে। খেয়াল রেখো মানুষ যেন না দেখে। বলেই আনিলা চলে গেল। আনিলা চলে যেতেই আদনান বলল, সবার আগে আমার গল্প পড়তে চাইলে নীল ক্যাফের ভালোবাসা পেজ পাবেন। চলো আমরাও যাই, আর একটুও থাকি না। ওকে, বউয়ের ইচ্ছা। হিজল গাছের নিচে গিয়ে দুজনে বসলাম। আমি ওর কাঁধে মাথা দিয়ে বসলাম। অনুভূতিটাই অন্যরকম। নিচে ফুল, উপরে ফুল, পুরো শরীরে ফুলে ছড়াছড়ি, শীতল বাতাস। এরকম অনুভূতিগুলো হয়তো কবিরা তাদের কবিতায় উপস্থাপন করে। আদনান বলল, তোমাকে নিয়ে 2 লাইন গান গাইতে ইচ্ছে হচ্ছে, বলেন। জুঁই ফুল সুভাষ দিয়া ব্যাকুল কেন করলি? জুঁই ফুলের ঘ্রাণে বুইড়া লোকেরও মনেতে প্রেম জাগেল। বুইড়া লোকেরও মনেতে প্রেম জাগে। বুইড়া লোকের মনে প্রেম জাগলেও আপনার মনে তো আর জাগে না। আদনান বলে উঠল, আমি তো আর বুইড়া না, বুইড়া হলে হয়তো জাগতো। থাক, আর প্রেম জাগাতে হবে না। চলুন বাসায় যাব, সন্ধ্যা হয়ে আসছে।
আনিলা কয়েকবার এসে আমার রুমে ঘুরে গেছে, মনে হচ্ছে কিছু বলবে, কিন্তু আদনান থাকায় বলতে পারছে না। তাই আদনানকে রুম থেকে বের করার জন্য বললাম, আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছে, প্লিজ এনে দিন না। ফুচকা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যত যাই হোক না কেন, আমি আমার একটা মাত্র বউয়ের জীবন কোনো ক্ষতি হতে দিব না। ইস কি আবেগ! শুনুন, গবেষণায় বলেছে একজন মেয়ের কোনো ছেলের সাথে একসাথে একই রুমে থাকা খুবই ক্ষতিকর। সেটা জেনেও কিন্তু আমি আপনার সাথে থাকছি, তো ফুচকা খেলে কিচ্ছু হবে না, তাই নাকি? তো গবেষণাটা করলো কে? আর ছেলেদের সাথে থাকলে কি ক্ষতি হয়? অনেক ক্ষতি হয়, যেমন মেয়েরা মহিলা হয়ে যায় ছেলেদের ছোঁয়া পেলে, তারপর আরও অনেক কিছু। বলো আর কি? দূর পেঁচাবেন না, আপনি ফুচকা এনে দিন। নতুন বিয়ে হয়েছে, একটু সেজে গুজে বের হতে হবে না বলো? আহা, জামাই বউ একে অপরের সত্তা, তাই আমি সাজলেই আপনার সাজা হয়ে যাবে। রাত হয়ে যাচ্ছে, জানতো। আদনান চলে গেল ফুচকা আনতে। এর মধ্যে আনিলা আবার আসছে। কী গো ননদিনী, কিছু বলবি মনে হয়? জি ভাবি সাহেবা, দেখলি আমার আধ্যাত্মিক ক্ষমতা অনেক বেশি। তোকে দেখেই বুঝলাম কিছু বলবি, কিন্তু তোর ভাইয়া থাকায় বলতে পারছিস না, তাই আদনানকে ফুচকা আনতে পাঠালাম। আপনার আধ্যাত্মিক ক্ষমতা অনেক বেশি। এখন শোন, মারুফ দেশের বাইরে যাবে। ও চাচ্ছে পরের শুক্রবার বিয়েটা করে ফেলতে, কারণ বাইরে গেলে 1 বছর পর আসবে। সবাইকে বলে ম্যানেজ করে দে না। আচ্ছা বলবো, কিন্তু ট্রিট দিতে হবে আগে। সব দিব, তুই শুধু একটু ম্যানেজ কর। ওকে ডিয়ার। অনিলা আমার কপালে চুমু দিয়ে বলল, তুমি আমার ভালো ভাবি। রুমে গেলাম, মারুফ কল দিবে। আদনান ফুচকা এনে আনিলা আর আনিশা আপুকে দিল, আর বাকিগুলো রুমে নিয়ে একা একা খাচ্ছে। আমি যখন খেতে চাইলাম বলল, আহা, তোমাকে কষ্ট করে খেতে হবে না, আমি খেলেই তো তোমার খাওয়া হয়ে যাবে। জানোই তো স্বামী স্ত্রী এক সত্তা, কেমনটা লাগে। এই লোক এমন কেন? আমার কথা আমাকেই শোনাচ্ছে। আমি এতটাই পছন্দ করি ফুচকা, সারাদিন কিছু না খেয়ে শুধু ফুচকা খেয়ে কাটিয়ে দিতে পারি। আর এই লোক আমাকে না দিয়ে একা একা খাচ্ছে আর বলতেছে, আহা কি ঝাল। সত্যি ফুচকা অনেক মজার খাবার। আমি ভাবছি শেষে হয়তো কয়েকটা রাখবে, কিন্তু সবগুলোই খেয়ে ফেললো। এমন ছ্যাঁচড়া কেন এই লোক? আমি যে রুমে আছি তার সেদিকে কোনো খেয়ালই নেই। জেদ করে আমি আনিশা আপুর রুমে চলে গেলাম। আনিশা আপুর মেয়ে আরিহা আমাকে বলল, মামি, মামা তোমাকে অনেক ভালোবাসে, দেখো তোমার জন্য কতগুলো ফুচকা এনে আমাদের রুমে রেখে গেল। আমি বললাম, না, ওগুলো তোমার জন্য এনেছে। তখন আনিশা আপু বলল, না, আমরা খেয়েছি, এগুলো তোমার জন্য এনে রুমে রেখেছে। তখন আনিশা আপু বলল, না, আমরা খেয়েছি, এগুলো তোমার জন্যই এনে রেখে গেছে। আদনান বলেছে রুমে গিয়ে আগে তোমাকে লোভ দেখাবে, তারপর এগুলো নিয়ে তোমাকে দেবে। জানো, আমার ভাইটা খুবই ভালো, ওকে বুঝে মানিয়ে নিতে পারলে তুমি অনেক সুখী হবা। আমি মনে মনে বললাম, হ্যাঁ সত্যিই অনেক ভালো। শাশুড়ি মা আসলো আনিশা আপুর রুমে। আমি শাশুড়ি মাকে বললাম, মা, আমাদের ভোলার নিয়ম তো বিয়ের 2 দিন পর মেয়েকে তার বাড়ির লোক এসে নিয়ে যাবে। কাল তো আমাদের বাসা থেকে লোকজন আসবে। শাশুড়ি মা বলল, না, কাল তোমাকে যেতে দেওয়া হবে না। ভোলা থেকে খুলনা জার্নি করা অনেক কষ্টের। কালকেই এসেছো, সেই ধকলই এখনও কাটাতে পারোনি, আবার জার্নি। কাল এসে কাউকে দেখে যেতে বলো, 1 মাস পরে যাবা। তোমার মাকে আমি বলে দিব। আচ্ছা মা, বলে আমি রুমে চলে আসলাম। খুব খারাপ লাগছে, বিয়ে হলেই দূরত্ব চলে আসে। আজ যে কয়বার আম্মুর সাথে কথা বলেছি ততবারই আম্মু কান্না করছে। ছোট বোনটার জন্য খারাপ লাগছে। আবার কতদিন পর দেখব ভাবতেই কান্না আসছে। আদনান এসে কাছে দাঁড়াতেই ওকে ধরে কান্না করে দিলাম। ও বলতেছে, আহা কাঁদছো কেন? ফুচকা দেয়নি বলে? আচ্ছা এনে দিচ্ছি। আমি চোখ মুছে বললাম, ফুচকার জন্য কেউ কাঁদে? মা বলল, 1 মাস পর বাড়ি যেতে। খুব খারাপ লাগছে। হ্যাঁ, মা আমাকেও বলেছে কান্না থামাও, আর কিছুদিন যাক, তারপরেই নিয়ে যাব। আজ আমাদের বাসা থেকে মামা মামি আর আব্বু আসছে আমাকে দেখতে। খুব ভালো লাগছে। শাশুড়ি মা মামিকে বলল, বৌমা আমার খুব ভালো, খুব সকালে ওঠে, নামাজ আদায় করে, কাজেও সাহায্য করে। 2 দিনে মায়ে জড়িয়ে ফেলেছে। মামি বলল, ও তো আপনাদের খুবই প্রশংসা করছে, আপনাদের কাছে আসছে।
আপনারাই এখন ওর সব কিছু, ভুল কিছু করলে মেয়ে ভেবে ক্ষমা করে দিবেন। শাশুড়িমা বলল, ভুল মানুষ করতেই পারে, আমি ওকে আমার মেয়ের মতো করেই আগলে রাখবো, চিন্তা করবেন না। আমাদের বাসার লোক একদিন থেকে চলে গেল। যাওয়ার সময় আব্বু আমাকে ধরে অনেকক্ষণ কাঁদলো। মেয়েদের জীবন আসলেই অনেক কষ্টের, কত কিছু ত্যাগ করতে হয়। আদনান দুপুরে একটা নীল রঙের শাড়ি নিয়ে আসলো। শাড়িটা দেখেই মন ভালো হয়ে গেল। আমি আদনানকে বললাম, আপনি কিভাবে বুঝলেন নীল রং আমি পছন্দ করি? তোমার মনে লুকিয়ে আছে অনেক বিরহ কষ্ট, আর নীল হচ্ছে বিরহের প্রতীক, তাই নিয়ে আসলাম। জানেন আমার নীল রং এতটাই পছন্দের, সব সময় নীল রঙের ড্রেস পরতাম। একবার ফ্রেন্ডরা সবাই মিলে ভাবলাম এক রকম ড্রেস কিনবো। আনিলা বলছিল, ড্রেস যে কোনো রঙের হোক তাতে সমস্যা নেই, শুধু নীল না হলেই হলো। পরে ড্রেস মিল করতে না পেরে শেষে নীল রঙের ড্রেসই কিনতে হয়েছে। আমি সেদিন খুব খুশি হয়েছিলাম। বিকালে আমরা বের হব, শাড়ি পরে তৈরি থেকো। আদনান আমাকে নিয়ে ওদের বাসার কাছে রূপসা নদীতে নিয়ে গেল। খুব ভালো লাগছে, প্রচুর বাতাস, পাশে প্রিয় মানুষ, নদীর কিনারে কাশফুল। ও আমাকে ভালোবাসে কিনা জানি না, তবে আমার মন ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে ও। ছোট ছোট ইচ্ছাগুলোকে গুরুত্ব দেয়। আব্বু যাওয়ার সময় যখন আমাকে ধরে কাঁদছিল, তখন ও আব্বুকে বলছিল, কাঁদবেন না, ও সুখে থাকবে এখানে। জানি না কতটা সুখে থাকবো, তবে ও যে ভরসা দিয়েছে এটাই অনেক। ওর হাত ধরে উঠছি, কেমন যেন এক অনুভূতি হচ্ছে। বুকের ভেতরটা এক অজানা ভালো লাগায় কেঁপে উঠছে। আমি মনে মনে একটা কবিতা রচনা করে ওকে বললাম, পরন্ত বিকালে নদীরও কিনারে হাত রেখে হাতে হাঁটতেছি একসাথে, স্মৃতি হয়ে থাকবে হৃদয়পটে, হারিয়ে যাবে যখন কালের প্রবাহে। বা সুন্দর তো, আর যদি না হারায় তাহলে, বলে উঠল আদনান। আমি বললাম, সুন্দর মুহূর্ত সব সময় মনে থাকবে, হারাও বা না হারাও। যাই হোক, আপনাকে কিছু কথা বলার ছিল। বলো। মারুফ ভাইয়ের সাথে আনিলার বিয়েটা তাড়াতাড়ি দিলে ভালো হতো। মারুফ ভাইকে তার কোম্পানি থেকে উন্নত প্রশিক্ষণের জন্য দেশের বাইরে পাঠানো হবে 1 বছরের জন্য। সামনে মাসেই চলে যাবে। মাকে বলে পরের শুক্রবার বিয়ের ব্যবস্থা করলে ভালো হতো। আচ্ছা দেখি। কোনো দেখা দেখি নেই, কনফার্ম করতে হবে। আচ্ছা বাসায় যেয়ে নেই। বাসায় ফিরে দেখি আদনানের চাচা চাচি আর ওর চাচার ছেলে আবির আসছে। ওরা বিয়েতে যেতে পারেনি, দেশের বাইরে ছিল। আমাকে দেখে চাচি বলছে, কিন্তু ও করলো না, শেষ পর্যন্ত তোমাকে করলো। আমার বোনের মেয়ে তোমার চেয়ে অনেক সুন্দরী আর ধনী, ওকে না করে তোমাকে করলো। কি জানে তোমার মাঝে কি খুঁজে পেয়েছে। আদনানের রাগ রাগ ভাব নিয়ে বলল, চাচি এসব তোমার না জানলেও হবে, যেটা আপনার বোনের মেয়ে পারতো না। চাচি বলে উঠল, তুই আমার সাথে এভাবে কথা বললি? আমিও দেখে নিব কতটা ভালো এই মেয়ে। আমি ভাবতেছি, এক সমস্যার মধ্যে আর এক সমস্যা উপস্থিত। আমি কি পারবো সব বাধা অতিক্রম করে সফল হতে? চলবে 2য় পর্ব। চাইলে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও, তাহলে আমি খুব তাড়াতাড়ি 2য় পর্বটি দিয়ে দেব। আর সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সব সময় হাসি খুশি থাকবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।